আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম ব্যাক। তো কেমন আছো তোমরা? তো বেশি কথা না কয়ে শুরু করা যাক। বসলো। কাজ করতে কোনো সমস্যা হলে আমাকে বলো। অনেকদিন পর কম্পিউটারে এসব কাজ করতেছি। প্রথমে একটু সমস্যা হলেও এখন একটু ভালোভাবে করতে পারতেছি। হুম। যেগুলো কাজ দিলাম কতক্ষণ লাগবে সেগুলো করতে? যদি টানা করি তাহলে আর 2 ঘন্টাই হবে। ভালো তো। আমি তো ভেবেছিলাম আজ সারাদিন লাগবে কাজটি করতে। না ম্যাম, লাঞ্চের পর কাজ শুরু করলেই হয়ে যাবে। আর কতক্ষণ আছে লাঞ্চের দেখো তো। ও শিট, আর মাত্র 20 মিনিট আছে লাঞ্চের। আমি জানি সময় নেই। লাঞ্চের সময় রেডি থেকো। কেন ম্যাম? আবার ম্যাম বলছো? সরি, কিন্তু কোথায় যাবা? আমাদের বাসায় লাঞ্চ করতে। আমি যেতে পারবো না তোমার বাসায়। আমি কেন যাব? তোমার সাথে ব্রেকআপ করেছি, তার প্রতিশোধ কি তুমি এইভাবেই নিবা নাকি? কি? আমি প্রতিশোধ নিচ্ছি? আমি এমনি মজা করলাম। আমি তোমার বাসায় যেতে পারবো না, ক্যান্টিনে খেয়ে নিব। আলট্রা ভাব নিয়ে লাভ নেই। আর বলবো না। তোমায় চাকরি দেওয়ার সময় বলা হয়েছিল সকাল আর দুপুর আমাদের বাসায় খাবে। তুমি যখন খাবেই না, তাহলে আমাদেরই খাবার বেঁচে যাবে। আরে আমি তোমার সাথে ফাইজলামও করতেছি। আমি যাব তো, যাবার সময় আমায় ডাক দিও। আমার মনে ছিল না। আর ফ্রি খাওয়া ছেড়ে দেয়া যায় নাকি? আর ক্যান্টিনে খেলে তো একবেলায় কমপক্ষে 150 টাকা যাবে। আচ্ছা, ডাক দিব। এখন মনোযোগ দিয়ে কাজ করো, ফাঁকিবাজি চলবে না। ওকে ম্যাম। আবার ম্যাম বললা কেন? আপনি তো ম্যামের মতো করে আদেশ করলেন, তাই ম্যাম বলেছি। যাই বলো, ম্যাম বলবা না। তাহলে আপামনি বলি। কাজ করা বাদ দিয়ে একটু বসলাম যে ফাইজলামও করি একটু। তোকে তো। বলেই কেবিন থেকে বেরিয়ে গেল। কণা কেবিন থেকে বেরিয়ে যাওয়ার পর আমি কাজে মনোযোগ দিলাম। আসলে আমার কাজ অল্প, সপ্তাহে একদিন যদি মনোযোগ দিয়ে কাজ করি তাহলেই হবে। বাকি 6 দিন না করলেও সমস্যা নেই। যাই হোক, আমি কাজ করতে লাগলাম। আর ওদিকে কণা নিজের কেবিনে প্রবেশ করলো। কণা দেখলো লিপি সামনের চেয়ারে বসে আছে। কণা বসের সিটে গিয়ে বসে, সরি মামা, দেরি করার জন্য। ব্যাপার না মামা, তোদের দুজনের কাহিনী এতক্ষণ সিসিটিভিতে দেখলাম। এটা কিন্তু তোর ঠিক হয়নি। যাই হোক, কেমন দেখলি? মামা, সেই তুই একে কোথায় পেয়েছিস? আমি তো ক্রাশ খেয়েছি। তুই যদি না রিলেশন করিস আমায় বল, আমি এখনই প্রপোজ করব। এক লাত্তি খাবি। ওকে আমি অনেক ভালোবাসি। ওর দিকে চোখ দিলে তোর আদনানকে সব বলে দিব। কল দিলেও সমস্যা নেই। আমি ফারুককে যদি পাই তাহলে আদনানকে এমনিতেই ছেড়ে দিতাম। ওকে, তাহলে কল দিলাম। আরে পাগল নাকি, কল কেটে দে। তোর ফারুককাকে তুই রাখ বইন। এই তো, গুড গার্ল। একটু পর লাঞ্চ করতে হবে। তুই তোর কেবিনে যা, আমি বাসায় যাব। ওকে, ট্রিট কবে দিবি সেই কথা বল। চিন্তা করিস না, কয়েকদিনের মধ্যে ট্রিট পাবি। ওকে মামা, আমি যাচ্ছি। ওকে। তারপর লিপি নিচের কেবিনে চলে গেল। আর কণা টেবিলের উপর থাকা একটা ফাইল মনোযোগ দিয়ে দেখতে থাকলো। এবার লিপির পরিচয় দিয়ে নেই। লিপি আর কণা এখন ঘনিষ্ঠ বন্ধু এবং দূরসম্পর্কের বোন হয়। লিপি আর কণা ভালো বন্ধু, কিন্তু অফিসে দেখে কখনো বোঝা যাবে না ওরা বেস্ট ফ্রেন্ড। লাঞ্চের সময় হলো, তখন কণা কেবিন থেকে বেরোলো। কণা নিজের কেবিন থেকে পমার কেবিনে এসে, লাঞ্চের সময় হয়েছে, যাবে চলো। চলো বলেই কম্পিউটার বন্ধ করলাম। ওকে, আসো। কণা গাড়ির কাছে গেল, আমিও পিছন পিছন গেলাম। কণা ড্রাইভার কাকাকে ছুটি দিয়ে দিল। কাকাকে ছুটি দিলা কেন? তুমি চালাবা তাই। পারি না তো আমি গাড়ি চালাতে। তোমাকে এই গাড়ি চালানো শিখতে হবে। আমার শেখা লাগবে না, আমি ড্রাইভারই করব না। তাহলে আমার ড্রাইভার কি হবে? বুঝলাম না কি বললা, আরেকবার বলো তো। না, কিছু না। তোমার ড্রাইভার মানে কি বোঝাতে যাচ্ছ তুমি? তুমি যা বোঝো তাই। এখন গাড়িতে ওঠো, প্রচুর খিদে লাগছে, বাসায় যাওয়া লাগবে। আচ্ছা চলো। তারপর কণা ড্রাইভারের সিটে বসলো আর আমি পিছনের সিটে বসলাম। তখনই, তুমি পিছনে বসলা কেন? তাহলে কোথায় বসবো? আমাকে কি তোমার ড্রাইভার মনে হয়? সামনে বসো। আচ্ছা, আমি সামনে গিয়ে বসলাম আর কণা গাড়ি চালাতে লাগলো। প্রায় 20 মিনিট পর একটা বাড়ির সামনে আসলাম। দারোয়ান গেট খুলে দিল আর কণা গাড়ি ভিতরে ঢুকালো। বাসাটা দোতলা, বাইরে থেকে দেখতে অনেক সুন্দর, না জানি ভিতরে আরও কেমন। যাই হোক, গাড়ি থেকে নেমে কণা বাসার ভিতরে ঢুকলো আর আমি ওর পিছনে। তখনই একজন ভদ্রমহিলা আসলো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে রে মা এই ছেলে? ওর নাম ফারুক, আমার পিএ। আর ফারুক, উনি আমার আম্মু। বাবা তুমি বসো, আমি আসতেছি। আর কণা, শুনে যা তো। ঠিক আছে। আমি বসে ফোন টিপতে লাগলাম আর ওদিকে কণাকে ওর আম্মু বেডরুমে নিয়ে গেল। কণা,
এই নামটা কেমন যেন তোর মুখে শুনেছি। ওমর ফারুক। ওই বজ্জাত ছেলে যে তোকে ছেড়ে চলে গেছে, সেই ছেলে এই ছেলে নাকি? দাঁড়া, একে এখনই ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেবো। বলেই দরজার কাছে আসছে, তখনই আম্মু দাঁড়াও, তুমি জানো না ফারুক তখন কোন পরিস্থিতিতে ছিল? ওই পরিস্থিতিতে যে কেউ এই কাজ করতে পারে। কি হয়েছিল সেটা বল তাড়াতাড়ি। শোনো তাহলে। তুই কি ফারুককে এখনো ভালোবাসিস? আম্মু, এর জন্যই পমি তখনও কোনো রিলেশনে জড়ায়নি। ফারুক কি পরে আরো রিলেশনে গিয়েছিল? আর আমি ওকে গিয়ে বলে দেই তুই ওকে ভালোবাসিস? পাগল নাকি? তাহলে এভাবে ধুকে ধুকে মরবি নাকি? আম্মু, ওকে অনেকদিন পর খুঁজে পেয়েছি, একটু সময় যাক। আর ওর মাথার উপর অনেক চাপ। ওকে, সমস্যা নেই, তবে একটা জিনিস মাথায় রাখবি, ভালোবাসা হারিয়ে ফেলিস না। এখন কথা না বলে জামাই আসছে, খাওয়াও আগে। মনে ছিল না, চল টেবিলে, ছেলেটা মনে হয় বসে আছে। চলো। আমি বসে আছি তখনই কণা আর আন্টি আসলো। বাবা, দেরি করার জন্য দুঃখিত। আন্টি কি বলেন এগুলো? আমি ম্যামের শুধু পিয়ে, আমাকে সরি বলছেন কেন? আর দেরি হতেই পারে। টেবিলে বসো। আসো। আপনিও চলেন ম্যাম। চলো। রাগী ভাব নিয়ে আমার দিকে তাকিয়ে দাঁতে দাঁত চেপে কথাটা বলে টেবিলে গিয়ে বসলো। আন্টি আপনিও বসেন। না বাবা, আমি লাঞ্চ করেছি, এখন তুমি করো। আপনি করেছেন তো? যাই হোক, আর বকবক না করি খাওয়া শেষে আন্টির হাতের পাকের অনেক প্রশংসা করলাম, কারণ মুরগির মাংস সুন্দর হয়েছিল। তারপর কণা আমাকে ওদের বাসা দেখাতে নিয়ে গেল। বাসাটা দোতলা, নিচের তলায় 3 রুম আর একটা কার রাখার জায়গা, উপর তলায় 4 রুম। উপর তলায় কণার পরিবার থাকে আর নিচতলায় ভাড়াটিয়া। কণা আমায় ছাদে নিয়ে গেল, দেখি অনেক ফুলের গাছ ওদের ছাদে। তুমি এখনো ফুল পাগলি থেকে গেলা? যাকে ভালোবাসতাম তাকেই এখনো ভালোবাসি, তাহলে ফুল পাগলি কেন থাকবো না? যাক, তুমি তাহলে একজনকে পেয়ে গেছো। তাতে তোমার কি? আচ্ছা, তোমার আব্বুকে তো দেখলাম না, আর তুমি এত সুন্দর বাসা থাকতে হোস্টেলে থাকতে কেন? আসলে কি বলবো, তুমি যে বাসায় আসছো আমার আব্বুকে দেখেছো বাসায়? না তো। আর তোমার বাবা না পুলিশ কমিশনার? অনেক ঘটনা। আব্বু মদ খেয়ে এসে অনেক খারাপ আচরণ করত, তাই আম্মু আমার হোস্টেলে রেখেছিল। কয়েকদিন আগে আব্বু আমার আম্মুর সাথে রাগ করে চলে যায়। 6 মাস আগে গেছে, এখনো নেই। ও হুম আচ্ছা, তোমার রুম কোনটা? ওইটা। চলো তোমার রুম দেখে আসি। না, যাওয়া যাবে না। কেন? পার্সোনাল আর আমার প্রাইভেট মানুষ ছাড়া আমার রুমে ঢুকতে দিব না। হারামজাদা, আমার রুমের দেওয়ালে শুধু তোমারই ফটো, দেখলে ঝামেলা করবা তুমি, তাই তোমার রুমে নিয়ে যাওয়া যাবে না। আর কালকেই সব সরিয়ে দিব, কণা মনে মনে বলল। সরি, প্রাইভেট জিনিস আপনার। আসলে মেয়ে মানুষের রুম, আর আজ আমি গোছাইনি রুম, কালকে ঢুকবা, সমস্যা নেই। না লাগবে না, চলো অফিসে যেতে হবে। ওকে চলো। তারপর আমরা ছাদ থেকে নিচে আসলাম। আমি গাড়ির কাছে গিয়ে দাঁড়িয়ে আছি আর কণা ব্যাগ নিয়ে রেডি হয়ে নিচে আসলো, সাথে আন্টি। আন্টি আমার সামনে এসেই, বাবা, তোমায় একটা কথা বলতাম। একটা কেন আন্টি? যত ইচ্ছা জিজ্ঞাসা করেন। কণা, তুই নিচে একটু দাঁড়া, আমরা আসছি। ওকে আম্মু। আমি আর আন্টি যাচ্ছি তখনই, বাবা, একটা কথা বলো তো, তুমি কি আগে থেকে কণাকে চেনো? না আন্টি। দেখো বাবা, আমার কাছে মিথ্যে বলবা না। আচ্ছা, তুমি আমার সাথে আসো। চলেন। আন্টি আমায় কণার বেডরুমে নিয়ে গেল। আমি রুমের ভিতরে প্রবেশ করলাম আর টাস্কি খেলাম। আমার অনার্স প্রথম বর্ষে থাকার সময়কার সব ফটো দিয়ে কণার রুমের চারপাশ ঘেরা। তখন অবশ্যই একটু পাতলা ছিলাম, মুখে দাড়ি ছিল না একটুও। এখনো আমি একটু মোটা হয়েছি আর মুখ ভর্তি দাড়ি। আগের ছবি দেখে অনেকে আমাকে চিনবেই না। যাই হোক, কণার রুমে আমার যত ছবি আছে আমার মোবাইলে বোধহয় তত ফটো নেই। তখনই, এই ফটোর ছেলেটা তুমি কি? জি আন্টি। চেনা যায় না তোমাকে। যাই হোক, তোমার আব্বু এখন কেমন আছে? আল্লাহর রহমতে ভালো আছে। আমার মেয়ে এখনো এই ছবি প্রত্যেক দিন বের করে কাঁদে। বালিশের নিচ থেকে একটা ফটো দেখালো। ওই ফটো আমি আর কণা একটা স্টুডিওতে তুলেছিলাম। আন্টি, আপনার মনের ভুল, কণার আর আমার ব্রেকআপ অনেক আগেই হয়েছে। সেটা শুনেছি। কণা তোমার কাছে ফিরে আসলে ওকে মেনে নিবে না? আন্টি, আমি চাই কণা সুখে থাকুক, আর সুখে থাকার জন্য দরকার টাকা। আমার কাছে তো টাকা নেই, আর আমি কণার যোগ্য না। কণা অনেক ভালো পাত্র পাবে, আমি নিশ্চিত। বিসিএস ক্যাডার তো পাবেই, অনেক সুখে থাকবে। টাকা দিয়ে কি হবে বলো বাবা? আন্টি, আবেগ দিয়ে জীবন চলে না, বাস্তবতা মেনে নিতে হয়। নিজে চলো বাবা। চলেন। তারপর আন্টি সহ নিচে আসলাম। কণা গাড়ির ওখানে দাঁড়িয়ে কার সাথে যেন কথা বলছে।
আমরা যাওয়া মাত্র কল কেটে দিয়ে রেখে দিল। কি হয়েছিল আম্মু? কনা, আজ আর তোদের অফিসে যাওয়া লাগবে না। কেন? আজ আমার মন ভালো নেই, তাই গল্প করব। ম্যাম আমি তাহলে যাই। তোমার অফিস যাওয়া লাগবে না। তাহলে বাসায় যাই। না, চলো উপরে। ওকে। তারপর আমি, আন্টি আর কণা উপরে গিয়ে বসলাম। কণা আমার পাশে এসে বসলো। আন্টি আমাদের সামনে নাস্তা দিয়ে কোথায় যেন গেল। আমি টিভিতে খবর দেখায় মনোযোগ দিলাম। আন্টি আসলো 15 মিনিট পর, এসে সোফায় বসলেন। তখন আচ্ছা বাবা, তুমি থাকো কোথায়? জি, এই সামনেই, এখান থেকে 2 কিলোমিটার হবে। খাওয়া দাওয়া করো কোথায়? হোটেলে বা ফুটপাতে। এইভাবে ফুটপাতে খেলে তো শরীর খারাপ করবেই। জানি সেটা। বাবা, আমাদের বাসায় একটা রুম ফাঁকা আছে, ওই রুমে থাকতে পারো। ধন্যবাদ, কিন্তু আমার এত টাকা দিয়ে থাকা হবে না। আমি ওখানেই ভালো আছি। তোমার ভাড়া আর খাওয়ার টাকা কিছুই লাগবে না, সব আমাদের সাথে। মনে করো তুমি আমাদের পরিবারের একজন সদস্য। করুণা করছেন আপনারা? করো না না বাবা, আমাদের কিছু কাজ করে দিতে হবে। কি কাজ আন্টি? কণা তো অফিসে থাকে, আর বাজার আরো অন্যান্য কাজ আমায় করতে হয়। বাজার করা আরো টুকটাক কিছু কাজ করতে হবে তোমায়, আর আমার মেয়েকে সময় দিতে হবে। আমি রাজি। আমি সারাদিন করার সাথেই থাকি। এখন আর একটু সময় দেওয়া লাগবে, তখন আমার 10,000 টাকা সেভ হবে। আমার থাকা আর খাওয়া 10,000 যায়, তাই রাজি হলাম। কবে আসবা তুমি? কয়েকদিন যাক, তারপর। ওকে। তোরা বসে গল্প কর, আমি খিচুড়ি রান্না করছি। ওকে আম্মু, তার আগে আমাদের 2 মগ কফি বানিয়ে দাও। আচ্ছা, দিচ্ছি। আন্টি রান্নাঘরে গেল, আর কণা আমায় ওর বেডরুমে নিয়ে গেল। আমি ওর বেডরুমে গিয়ে, কণা এগুলো কি? দেয়ালে লাগানো আমার ছবি দেখিয়ে। ওই ছেলেটাকে ভালোবাসতাম। ওটা তো আমার ফটো, আর তোমার সাথে তো পমার ব্রেকআপ হয়ে গেছে। তাহলে এই ফটোগুলো রাখছো কেন? সেই ছেলেটাকে যে এখনো পাগলের মতো ভালোবাসি। তোমার ঢং। বলি চেয়ার টেনে নিয়ে ফটোগুলো ছেঁড়ার জন্য হাত বাড়ালাম। যদি একটা ফটো ছিল, তোমার অবস্থা খারাপ আছে। প্লিজ এমন পাগলামো করো না, তোমার আম্মু জানতে পারলে ঝামেলা হয়ে যাবে। আম্মু সব জানে। দেখো কণা, তুমি আমার চেয়ে অনেক ভালো ছেলে পাবা, পয়সাওয়ালা জামাই পাবা, আর এগুলো দেখলে তোমার অনেক সমস্যা হবে। তোকে সেটা বলতে হবে। আমি কি করব? ওকে, তুমি কি করো করো। আমি তাহলে আজকে চাকরি ছেড়ে দিচ্ছি, থাকবো না আর এই শহরে। সেই সুযোগ নেই চান্দু। দেখা যাবে। বলে আমি চলে আসতে ধরলাম, তখনই কণা পমার হাত টেনে ওর বিছানায় বসালো। 5 বছরের এগ্রিমেন্টের কথা মনে আছে? যদি চাকরি না করো কমপক্ষে 2 বছরের জেল হয়ে যাবে। বলেও সমস্যা নেই। কি করবে আমায়? এখন যে চাকরির হাহাকার, 2 দিন পরই অন্য লোক পেয়ে যাবে। যদি জেল হয় তোমার পরিবারের কি হবে ভেবে দেখেছো? তাহলে কি করবা? আমি চাকরি করব। এই তো গুড বয়। কিছুক্ষণ আমরা দুজনে চুপ করে আছি। নীরবতা ভাঙলো আন্টির কফি আনার কারণে। আন্টি কফি দিয়ে গেল। কণা আর আমি কফি পান করতেছি, তখনই, কণা তুমি যেটা ভাবছো সেটা সম্ভব নয়। তুমি অন্য কাউকে ভালোবাসো? কফি খাওয়া বাদ দিয়ে আমার কাছে এসে বলল। আমিও তোমাকে অনেক ভালোবাসতাম, কিন্তু আমি পরিস্থিতির শিকার। আমি জানি, আর আমি তোমার আব্বু আর হবু শ্বশুরের চিকিৎসা করাবো। তুমি আবার কিছুদিন পর খোটা দিবা। আমায় কি এমন মনে হয় তোমার? কয়েকদিন সময় দাও আমায়। ওকে, চলো ছাদে যাই। না, আমি বাসায় যাব। আম্মু রান্না করছে, খেয়ে যাবা। দেখো তো কত দূর হলো। ওকে। কণা নিচে চলে গেল, আর আমি ভাবতেছি কণাকে আমারই আগে পছন্দ হয়েছিল, তারপর ভালোবেসেছিলাম। অনেক দিন পিছনে ঘুরেছি, অনেক থাপ্পড়ও খেয়েছি, তবুও বেহায়ের মতো পিছনে ঘুরতাম। আর ওদিকে কণাও চুপি চুপি আমার সব ইনফরমেশন বের করেছিল। পরে রাজি হয়, শুরু হয় আমাদের প্রেম। 1 বছর চুটিয়ে প্রেম করি, একে অপরকে ছাড়া কিছুই বুঝতাম না। একদিন দেখা না করলে আমায় মার খেতে হতো, আর আমার অধিকাংশ পোশাক কণায় গিফট করতো। আমার পরিবারের সবার জন্যই করতো গিফট। আমি কণাকে কিছু দিতে পারিনি। কণা আমার হাত খরচ, রেস্টুরেন্ট বিল সব দিত। আমাদের রিলেশনের কথা আমার পরিবার জানতো এবং মেনেও নিয়েছিল। কণার পরিবারও জানতো। অনার্স পাশের পর দেখা করাতে চেয়েছিল। তারপর আব্বুর ঘটনার পর আর দেখা করতে পারলাম না। টিউশনি শুরু করি, যেটা কণা জানতো না। প্রত্যেক দিন দেখা করতে যাওয়া আমার সমস্যা হচ্ছিল, তাই ভালোবাসাকে বিসর্জন দিয়েছিলাম। ব্রেকআপের দিন কণা আমায় অনেক অপমান করে চলে যায়। ব্রেকআপের পর টানা 15 দিন রুম থেকে বের হইনি। পরে ব্রেকআপের কথা শুনে আম্মুও রাগ হয়েছিল, কিন্তু করার কিছু নেই, বাস্তবতা মেনে নিতে হবে। কিছুদিন পর ভার্সিটি গিয়েছিলাম, সেখানে শুনেছিলাম কণা দেশের বাইরে গেছে। আফসোস হয়েছিল, কিন্তু মেনে নিয়েছিলাম। আমি কখনো ভাবিনি ওর সাথে আমার দেখা হবে। বিধাতা দেখা করিয়েই দিল। প্রথম দিন অফিসে ওকে দেখেই জড়িয়ে ধরতে ইচ্ছে করছিল, কিন্তু কিন্তু আমি আর আগের সে ছেলেটা নেই।
নিজেকে বদলিয়ে নিয়েছি এসব ভাবতেছি আর চোখের কোণে পানি এসে গেছে। তাড়াতাড়ি চোখের পানি মুছলাম। স্বাভাবিক হওয়ার জন্য ফোন টিপতে লাগলাম। কণা আসলো, এসে ফ্রেশ হতে বলল। আমি ফ্রেশ হয়ে খিচুড়ি খেয়ে নিলাম। অনেক সুন্দর হয়েছিল খিচুড়ি, পেট ভরে খেলাম। কণা আবার রাতের জন্য বাটি ভর্তি করে খিচুড়ি দিল জোর করে। আমি সন্ধ্যার সময় ওদের বাসা থেকে রওনা দিলাম। বাসায় আসতে 20 মিনিট লাগলো। বাসায় এসে দেখি ছাত্র বসে আছে মাসের বেতন দেবার জন্য। ছাত্ররা চলে গেল, ওদের ভালো করে পড়াশোনা করতে বললাম। ছাত্ররা চলে গেলে আম্মুর কাছে কল দিলাম। হ্যালো আম্মু, কেমন আছেন? কি আর ভালো বাবা, তোর আব্বুর চিন্তায় আমি আরো শেষ। তোর আব্বুর ওষুধ শেষ হয়েছে 2 দিন আগে। কল দিতে পারেন নাই? ওষুধ শেষ হওয়ার আগে কল দিবেন। আমি ভাবলাম তোর কাছে টাকা নেই, তাই দেইনি। আমি টাকা পাঠিয়ে দিচ্ছি। আচ্ছা দে, তুই বাসায় কবে আসবি বাবা? কিছুদিন যাক। আচ্ছা, আর সাবধানে থাকিস। আর তোর আব্বুর অপারেশন করার কথা মাথায় আনিস না, কারণ অত টাকা ম্যানেজ করতে তুই নিজেকে শেষ করে দিস না আবার। চুপ করো তো। আচ্ছা রেখে দে। আচ্ছা। ফোন রেখে দিয়ে ঘুমিয়ে পড়লাম। পরের দিন আবার অফিসে গেলাম, দেখলাম কণা এখনো আসেনি। আমি আমার কেবিনে বসলাম আর কালকের বাকি কাজ করতে লাগলাম। কিছুক্ষণ পর কণা আসলো, এসেই ওর কেবিনে না গিয়ে আমার কেবিনে আসলো। কি করো? কালকের বাকি কাজ করতেছি। সাবাস, দাঁড়াও, তোমায় আরো কাজ দিচ্ছি। আচ্ছা দাও। কণা এসে আমায় একটা লিস্ট দিল। এটা কি? মাসের শুরু এখন। এতদিন আয়ের হিসাব করে ফাইল বানিয়েছো, এখন কর্মচারীদের বেতনের ফাইল বানাও, ভুল যেন না হয়। ওকে। আমি কি এখানে থাকবো? না, তুমি তোমার রুমে যাও, কেউ দেখলে অন্য কিছু ভাববে। ওরে আমার লজ্জাবতী। কণা চলে গেল। আমি আবার কাজে মনোযোগ দিলাম। কিছুক্ষণ পর আমি ওয়াশরুমে গেলাম। সেখান থেকে আসার পথে একটা মেয়ের সাথে ধাক্কা খেলাম। সরি। ব্যাপার না, আপনি কি নতুন নাকি? 2 দিন হলো জয়েন করেছি। নাম কি আপনার? আমি ফারুক। আমি নীলা, জগন্নাথ থেকে 2 বছর আগে মাস্টার্স শেষ করেছি। আমি ঢাকা থেকে অনার্স করেছি আর মাস্টার্স চলতেছে। তুমি আমার জুনিয়র, আমায় আপু বলে ডাকবা। আর কোনো সমস্যা হলে আমার কেবিনে আসবা। ওকে। নীল আপুও চলে গেল আর আমি আমার কেবিনে আসলাম। কেবিনে আসা মাত্র কণা ফোন দিয়ে ওর কেবিনে যেতে বলল। আমি কণার কেবিনে গেলাম। তখন নীলা আপুর সাথে কি কথা বললা? তুমি দেখলা কেমন করে? সিসিটিভিতে। মিথ্যা বলবা না। এমনি পরিচিত হলাম। কোনো মেয়ের সাথে কথা বলবা না। আমার নীল আপুকে পছন্দ হয়েছে। কি বললি? আরেকবার বলতো। হারে না, এমনি বললাম। ভালো তো। বলে চেয়ার থেকে উঠে দরজা লাগিয়ে আমার কাছে এসে টেবিলের উপর বসলো। এই কি করো? আমায় কিস করো। পাগল নাকি তুমি? কি বলছো এসব? কিস করবা না তাই না?